ডায়াবেটিস এমন একটি রোগ যেটাকে বলা হয়ে থাকে যে প্রত্যেকটা ডিজিজকে ইনভাইট করে অথবা ওয়েলকাম করে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে দিন দিন ডায়াবেটিস রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গ্লোবালিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং কিছু পরিসংখ্যান কিন্তু বলছে যে সারা বিশ্বে বাংলাদেশ ৮ম অবস্থানে রয়েছে এই ডায়াবেটিস রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস, আর এই ডায়াবেটিস নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি হলেন ডক্টর প্রভা অর্চি, সহকারী অধ্যাপক মেডিসিন এবং এন্ডোক্রাইনোলজি বিভাগ, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম এবং শুভ সকাল সবাইকে। আমাদের আজকের আলোচ্য বিষয় যেহেতু ডায়াবেটিস, আমরা ডায়াবেটিস নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব। প্রথমেই যেটি আমরা বলছিলাম যে এই যে সংখ্যাটা, ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সেটা গ্লোবালি এবং বাংলাদেশেও, এর মূলত কারণটা আসলে কি? আচ্ছা, যখনই আমরা ডায়াবেটিস রোগটা নিয়ে আলোচনা করি আমাদের সেটার সাথে সাথে কিন্তু কিছু বিষয় চলে আসে। সেই বিষয়গুলো হচ্ছে যে ডায়াবেটিস রোগ ডেভেলপ করার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে। সেই রিস্ক ফ্যাক্টরটা যাদের মধ্যে থাকে তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অবশ্যই বেড়ে যায়, এবং সেই রিস্ক ফ্যাক্টরের ভিতরে কিন্তু জেনেটিক বা বংশগত যে বিষয়টা আছে এটিও কিন্তু একটি অন্যতম প্রধান একটি রিস্ক ফ্যাক্টর বা প্রধান একটি কারণ। তো ডায়াবেটিসকে তো আমরা সাধারণভাবে দুই ভাগে ভাগ করি, যেটা টাইপ 1 বলি, আরেকটাকে বলি টাইপ 2। তো যেটি টাইপ 1 ডায়াবেটিস সেটি দেখা যাচ্ছে মূলত বংশগত। মূলত আমাদের যে অগ্নাশয় বলে একটি অঙ্গ থাকে সেখান থেকে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হচ্ছে না। কিন্তু যেখানে টাইপ 2 ডায়াবেটিস বা যেই ডায়াবেটিসের জন্য আমরা এত বেশি ওয়ারিড বা এত বেশি আমরা দুশ্চিন্তায় পড়ি এবং যেটার পরিমাণ বাংলাদেশে দিন দিন বাড়ছে, সেটার মূল কারণ কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট। অর্থাৎ আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন হচ্ছে যার কারণে যদিও আমাদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন থাকছে কিন্তু ইনসুলিনটি কাজ করছে না। এটির একমাত্র প্রথম কারণ যেটা বললাম যে জেনেটিক্স। অনেকের এটা জেনেটিক কিছু মিউটেশন বা জেনেটিক কিছু পরিবর্তনের, বংশগত কিছু পরিবর্তনের কারণে তাদের মধ্যে প্রবণতাই থাকে যে তাদের ডায়াবেটিস হতে পারে। কিন্তু সেটা বাদেও যে কারণ, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইল বা আমাদের জীবনযাত্রার সাথে আপনি জানেন যে একটা বড় স্পেকট্রাম জড়িত। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ঘুম, আমাদের পর্যাপ্ত ব্যায়াম, আমরা কি ধরনের খাবার খাচ্ছি, আমরা শারীরিক পরিশ্রম করছি কিনা, এগুলো সবই কিন্তু খুবই রিলেটেড। এবং এই জিনিসগুলোর সাথেও কিন্তু এই যে টাইপ 2 ডায়াবেটিসের কথাটা আমি বলছি সেটা জড়িত। একটু জানবো আপনার কাছে যে এখন কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু ডায়াবেটিস হবার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এর একটা মূল কারণ হিসেবে কিন্তু আপনারা এন্ডোক্রাইনোলজিস্ট যারা রয়েছেন, রিসার্চার যারা রয়েছে, তারা কিন্তু বলছে যে ওবেসিটি অন্যতম একটি কারণ। সে সম্পর্কে একটু জানবো আপনার কাছে। হ্যাঁ, চাইল্ডহুড ওবেসিটি কিন্তু এখন এত কমন না। এখন এটা বলতে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটটা একটু হলেও টানা লাগে। আমরা যখন ছোট ছিলাম আমরা খেলাধুলার সাথে পরিচিত ছিলাম, আমরা খেলাধুলা করতাম। আমাদের সর্বোচ্চ বিনোদন বলতে ছিল টিভি বা টিভিতে একটা প্রোগ্রাম দেখা। এখনকার বাচ্চারা কিন্তু খুবই স্ক্রিন ডিপেন্ডেন্ট। বা আমার নিজেরও ছোট বাচ্চা আছে, যেমন এমন হয়েছে যে আমি বাচ্চাকে খাওয়াতে হলে আমার বাধ্য হচ্ছে যে আমাকে তাকে একটা স্ক্রিন টাইম দিতে। সো আমাদের যে খেলাধুলার অভ্যাসগুলো, আমাদের যে নির্মল বিনোদন, এই জিনিসগুলো কিন্তু কমে গিয়েছে। এটা 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে বাচ্চাদের খাদ্যাভ্যাসের ভিতরে আমরা যারা ওয়ার্কিং প্যারেন্টস আছি বা যারা বাইরে কাজ করি বা বিভিন্ন সময় স্বল্পতার কারণে আমরা হয়তো বা বাচ্চাদের ব্যালেন্সড খাবার মেনটেন করতে পারি না। এটা একটা যেরকম কারণ, সেটার পাশাপাশিও আরেকটা যেটা যে এখনকার বাচ্চাদের কিন্তু জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের প্রতি ঝোঁক বেশি। এটা মানে না স্বীকার করার কোনো ধরনের কোনো উপায় নেই। এটা একটা পার্সপেক্টিভ আমি বললাম। কিছু বাচ্চা আছে যারা জন্মগতভাবে, যেমন কিছু বংশগত সিনড্রোম, ডাউন সিনড্রোম,
প্রাডার উইলি, এগুলোর নাম হয়তো বা শুনে থাকবেন। এই বাচ্চাগুলো একটু হায়ার রিস্ক থাকে, হায়ার রিস্কে থাকে ডায়াবেটিস ডেভেলপ করার জন্য। সো এই ধরনের বংশগত যাদের সমস্যাগুলো নিয়ে যারা জন্মায় তাদের উচিত যে পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্ট অর্থাৎ শিশু রোগ বিশেষজ্ঞ, যারা শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ, তারা কিন্তু এই ব্যাপারে একটা সঠিক গাইডলাইন দিতে পারে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যে ছোট বাচ্চাদের, যদিও আমরা বলে থাকি যে টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটার 40 বা 45 বছর বয়সের পরে এটার ঝুঁকিটা বেশি, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যে ছোট বাচ্চাদের হচ্ছে না জিনিসটা তা না। এবং এটার সাথে কিন্তু এই যে রিস্ক ফ্যাক্টর বা যে ঝুঁকির কারণগুলো বললাম, এগুলোই কিন্তু কম বেশি জড়িত। এই যে আপনি বাচ্চাদের কথা বললেন যে খেলাধুলা করা উচিত, যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে তাদের সম্পৃক্ত থাকা উচিত, একই সাথে তো আসলে অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে, সেটা তিনি ডায়াবেটিক পেশেন্টেই হোক বা নন ডায়াবেটিক পেশেন্টেই হোক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা সবাই জানি। তো আপনার কাছে একটু জানবো যে একটা মানুষ সুস্থ থাকার জন্য এবং তার যেন ডায়াবেটিস না হয়, প্রতিদিন আসলে কত মিনিট বা সপ্তাহে কত দিন আসলে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকা উচিত? দেখেন, এটা আসলে হচ্ছে কি, আমরা তো সবসময় কথা বলি এভিডেন্স বেসড মেডিসিন। আমাদের সোসাইটি আছে, আমাদের আমেরিকান কলেজ অফ এন্ডোক্রাইনোলজি আছে, তারা একটা গাইডলাইন সেট করলো, ইউরোপিয়ান কলেজ হয়তো বা আরেকটা সেট করলো। বাট ইন অ্যান অ্যাভারেজ একজন স্ট্যান্ডার্ড কোনটাকে আমরা বলতে পারি? স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যেটা আমি স্ট্যান্ডার্ড বলতে চাই, আমাদের প্রতি সপ্তাহে ন্যূনতম 60 মিনিট, আপনি সেটা ভাগ করে নেন, সকালে 30 মিনিট, সন্ধ্যায় 30 মিনিট করে আমাদের অ্যাটলিস্ট হাঁটা, একদম সিম্পলেস্ট ফর্ম অফ ব্যায়াম হচ্ছে হাঁটা। আমি এখানে কোনো কার্ডিও বা হিট বা আরো যে ইন্টেন্সিভ সেগুলোর কিছুই বলছি না, জাস্ট হাঁটা। আপনি আপনার বডিতে একটা ক্যালোরি ডেফিসিট তৈরি করেন। হ্যাঁ, সো 60 to 90 মিনিটস ইজ অ্যাডভাইস। 60 থেকে 90 মিনিট শারীরিক পরিশ্রম, মডারেট ইন্টেন্সিটির শারীরিক পরিশ্রম অ্যাডভাইজেবল যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য। আচ্ছা, এই যে বর্তমানে ডায়াবেটিক রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা যতটুকু জানি যে যখন একজন ব্যক্তির তার ব্লাড সুগার কন্ট্রোলে না থাকে, তখন বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে বা রোগ হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিডনি জনিত সমস্যা। এই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ আপু এই কোয়েশ্চেনটা করার জন্য। আসলে ডায়াবেটিস রোগীদের কিডনিজনিত সমস্যা একটা সমস্যা, বাট ডায়াবেটিস রোগীদের এটা হচ্ছে একটা স্পেকট্রাম অফ সমস্যা। ডায়াবেটিস রোগীদের আমরা খুব গ্রসলি যেটা বলি, মানে আমি চেষ্টা করছি যে যতটুকু পারি আমি মেডিকেল টার্মটা অ্যাভয়েড করে আমি সাধারণ মানুষের জন্য সহজ করে বোঝানোর জন্য, সেটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার অ্যান্ড মাইক্রোভাস্কুলার। সো আমাদের তিনটা ইম্পর্টেন্ট অর্গানে কিন্তু ডায়াবেটিস একদম ডিরেক্টলি এফেক্ট ফেলে। প্রথমত আমাদের চোখ, দ্বিতীয়ত আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, তৃতীয়ত আমাদের কিডনি। তো যখনই আমাদের ডায়াবেটিসটা ধরা পড়ে যাবে, আমরা সবসময় বলি ব্লাড সুগারটা মনিটর করতে। আমি যখন ডায়াগনোসড হয়ে গেলাম অ্যাজ আ পেশেন্ট অফ ডায়াবেটিস, আমাদের এই তিনটা অর্গানের ব্যাপারে সচেতন থাকা কিন্তু উচিত। একটা ডায়াবেটিক রোগীর অবশ্যই চর্বির পরিমাণটা মাপা উচিত, তার হার্টের জন্য কার্ডিয়াক ফ্রেন্ডলি ফুড খাওয়া উচিত, নিয়মিত পরিশ্রম করা উচিত, এবং সেই সাথে যেটা কিডনির কথাটা আপনি বললেন, কিডনির সাথে কিন্তু এই যে এই প্রেশার কন্ট্রোল এবং ডায়াবেটিস কন্ট্রোল দুটোই জড়িত। ফলে উচ্চ রক্তচাপও আমাদের যেরকম নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাদের এই ডায়াবেটিসটাও একটা অপটিমাল লেভেলের মধ্যে রাখতে হবে কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য। এবং আমরা জানি রুটিনলি আমরা সেরাম ক্রিয়েটিন বা খুব অল্প পয়সায় কিন্তু কিছু পরীক্ষা করে দেখা যায় যে আমার কি কোনো কিডনিতে সমস্যা হচ্ছে ফর হ্যাভিং দিস ডায়াবেটিস। সো এই পরীক্ষাগুলো অ্যানুয়ালি বা চিকিৎসকের পরামর্শ মতো, অনেকের এটা ডিউরেশন করে যে আপনি 3 মাস পর পর করবেন বা 6 মাস পর পর করবেন, বাট এই চেক আপগুলা খুবই জরুরি। সেই সাথে সাথে আইয়ের চেক আপ, একটা আই চেক আপ করা অবশ্যই জরুরি। যদি আপনি চমৎকার বলেছেন, কেননা অনেকেই কিন্তু এই জায়গাটাতে একটু কনফিউজ থাকে যে আসলে আমার ইয়ারলি কতদিন পর পর বা কত মাস পর পর আমার চেক আপ করা উচিত। যেমনটা আপনি বলে যে 3 মাস, 6 মাস, অর্থাৎ বছরে 1 থেকে 2 বার তার সার্বিক বা বেসিক অবস্থা চেক করা আপনি যেমনটি বলছিলেন যে 3টা অর্গানের প্রতি সচেতন হতে হবে, সেটা হচ্ছে চোখ, হার্ট এবং কিডনি। তার পাশাপাশি কিন্তু এখনকার রিসার্চ কিন্তু বলছে যে মুখের যত্নটা
অর্থাৎ দাঁতের যত্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে আচ্ছা, চাই। এটা হচ্ছে আপু আমি গ্রসলি বললাম যে আমাদের এটা মেজর বড় 3টা টার্গেট অর্গান, কারণ এটা ছাড়াও কিন্তু যে ডায়াবেটিস ক্ষতি করে না এমন কোনো অঙ্গ নাই বা এমন কোনো সিস্টেম নেই যেখানে ডায়াবেটিসের আপনার ইম্প্যাক্টটা পড়ছে না। যেমন ডায়াবেটিস কিন্তু আমাদের নার্ভ ড্যামেজ করে। আপনারা একটা রোগ যেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি, অর্থাৎ ডায়াবেটিস যখন অনেক দিন ধরে একটা হাই ব্লাড সুগারের রোগী, তার নার্ভের ড্যামেজ হতে হতে যেটা হয় যে তার পায়ে কিন্তু অনুভূতিটা চলে যায়। তখন দেখা গেল যে সে সামান্য আঘাত পাচ্ছে বা ব্যথা পাচ্ছে, সে বুঝতে পারছে না, তার ওখান থেকে কিন্তু আলসার যেটাকে আমরা বলি বা ঘা হয়ে যাচ্ছে। সো ডায়াবেটিক ফুট, এটার একটা আলাদা টার্মই আছে যে ডায়াবেটিক ফুট। সো সব দিকেই সচেতন। এবং আপনি বলেন মুখের যত্ন, মুখের যত্নটা কেন? কারণ আপনার ডায়াবেটিসকে ডায়াবেটিসটাকে যে কন্ডিশন হিসাবে বলা হয় সেটাকে বলে ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন। ইমিউনিটি মিনস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। যেই রোগীর ডায়াবেটিস আছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে নিতে হবে আমাদের কম, এবং তার বিভিন্ন ধরনের দেখা যাবে সামান্য অসুখেই সে অনেক বেশি একটা সাধারণ মানুষের তুলনায় অসুস্থ হয়ে যাচ্ছে, তার এক্সট্রা কেয়ার লাগছে। সো ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা ফাঙ্গাল যে ইনফেকশনই বলেন, একটা আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের কিন্তু এইটা হওয়ার চান্সটা খুব বেশি। সো এই জন্যই আমরা বলি যে একটু ওরাল হাইজিনটা মেনটেন করতে। ওরাল ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডা ইজ আ ফাঙ্গাস, এটা খুব কমনলি ডায়াবেটিক পেশেন্টদের হয়। সো এই ওরাল হাইজিনটাও কিন্তু মেনটেন করতে হবে। সেরকম ডায়াবেটিক রোগীদের আলাদা ফুড কেয়ার আছে, ফুড কেয়ার, বা আমরা হয়তোবা শুনে থাকবেন যে আমাদের বড় বড় জুতার কোম্পানি ডায়াবেটিক সোলের আলাদা করে আলাদা করে ফুটওয়্যার ব্যবহার করতে হয় যাতে তাদের মাইনর ট্রমাটা না লাগে। সো এই ডায়াবেটিস হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। আপনার সব অর্গান সব কিছুর উপরেই কিন্তু এফেক্ট যেহেতু ফেলছে, আপনার কিন্তু যত্নও ভাবে নিতে হবে। ফলো আপ বিষয়টা আসলে অনেক বেশি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই ডায়াবেটিস নিয়ে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ভিতরে আগে আমরা কথা বলছিলাম ডায়াবেটিক ফুড কেয়ার নিয়ে। আপনি খুব চমৎকার করে বললেন যে সেলফ কেয়ারটা অনেক বেশি বা সেলফ এক্সামিনেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনার কাছে জানবো যে ডায়াবেটিস নিয়ে কিন্তু কম বেশি অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে, কিছু ভুল ধারণা রয়েছে, অনেকে অপচিকিৎসার কিন্তু ফেস করে থাকেন। এই বিষয়টা আপনার কাছে একটু জানবো যে কেন আসলে এই মিসকনসেপশনগুলো হয় এবং সেটি আসলে কি কি? আসলে মিসকনসেপশন হচ্ছে যখনই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, উনি আপনাকে কিন্তু ডায়াবেটিস এটা একটা লাইফস্টাইল। whenever you are diabetic you have to follow a lifestyle। কারণ আমরা কিন্তু 3টা কথা বলি। আমাদের প্রথম জিনিসটা কিন্তু ওষুধ দিয়ে শুরু হয় না। ফার্স্ট উই টক অ্যাবাউট ডায়েট, দেন এক্সারসাইজ, দেন ড্রাগস। These are the 3 modalities। এই 3টা মডালিটি নিয়েই কিন্তু আমরা কথা বলি। ফেসবুকে খুব একটা জনপ্রিয় ব্যাপার হয়ে গেছে, সেটা রিলসের থ্রুতে হোক বা বিভিন্ন কারণে আমরা স্ক্রোল করতে করতেই দেখি যে অমুক ডায়েট করে ডায়াবেটিস, আই এম কিওর্ড অফ ডায়াবেটিস, আমার ডায়াবেটিস একদম ঠিক হয়ে গেছে, বা আমি কিটো ডায়েট করেছি, আমার এত ওয়েট লস হয়েছে, আমার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসছে। এবং এই চটকদার বিজ্ঞাপনগুলো একটা সাধারণ মানুষ খুবই স্বাভাবিকভাবে আকৃষ্ট হবে। হ্যাঁ, কিন্তু এইটার কারণে যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কত মানুষ ডায়াবেটিসের আরো কমপ্লিকেশনের দিকে চলে যাচ্ছে, সেটা আর কি মানে অবর্ণনীয়। কারণ আমি যেহেতু আমি চেম্বার প্র্যাকটিস করি, আমি এরকম রোগী পাই। আমি এই জন্যই কারণ নাম মেনশন করতে চাচ্ছি না, উনি কিটো ডায়েট করে এসছেন, উনি 20 কেজি ওয়েট লস করেছেন, বাট তারপরের কিটো ডায়েটটা ছেড়ে দেওয়ার পরে উনি আবার 35 কেজি ওয়েট গেইন করেছেন। কিটো ডায়েটের সময় তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল, এখন তার ডায়াবেটিক এত কমপ্লিকেশন যে তার ডায়াবেটিক ফুড বলতে তার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে গেছে, তার চোখেও পরিবর্তন চলে এসেছে। সো জিনিসটা হচ্ছে কি যে
এই মিথগুলো আমাদের নিজে থেকেই ভাঙতে হবে বা সচেতন থাকতে হবে নিজে। হ্যাঁ, যে আমাদের যখন ডায়াবেটিস হবে আমাদের অনেক ভালো ভালো হরমোন বিশেষজ্ঞ আছে, আমরা তার কাছে যাই। স্বল্পতে কিন্তু আপু কোনো কিছুই কমে না বা সেটা সাথে সাথে নিরাময় যোগ্য হয় না। এখন আমাদের রিসেন্ট যে পাবলিকেশনস অথবা রিসেন্ট যে রিসার্চ সেটা বলে যে হ্যাঁ, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়ে ইউ ক্যান রেমিট ডায়াবেটিস। এখানে কিন্তু দুটো শব্দ আছে, একটা হচ্ছে কিওর আর একটা হচ্ছে রেমিশন। কিওর মানে আপনি কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে গেলেন, আর রেমিশন মানে আপনি একটা কন্ট্রোলে থাকলেন এবং আপনি ভালো থাকলেন। ডায়াবেটিসের কিওর হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু এই ধরনের ইয়ে নাই যে আমার ডায়াবেটিস ছিল, আই এম ফুললি কিওরড। বাট ডায়াবেটিস, এই যে আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন বা যে নিয়মগুলো বললাম, এটা দিয়ে কিন্তু ডায়াবেটিস রেমিশনে রাখা সম্ভব, অর্থাৎ কন্ট্রোলড অ্যান্ড অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং আপনি কিন্তু আপনার বাকি লাইফটা লিড করতে পারবেন আপনি যদি সেই নিয়মগুলো মেনে চলেন। এখন আপনার কাছে আরেকটু জানবো যে আপনি যেমনটা বলছিলেন যে যাদের ডায়াবেটিস থাকে এবং সেটা যদি তাদের ব্লাড সুগার আনকন্ট্রোল থাকে, অনেক ধরনের অর্গানকে সেটি এফেক্ট করতে পারে, কার্ডিয়াক প্রবলেম তার হতে পারে, রেনাল প্রবলেম হতে পারে, এবং আপনি বলছিলেন যে তার চোখের কিছু সমস্যা হতে পারে। তো একজন ডায়াবেটিক পেশেন্ট হিসেবে বাৎসরিক যে কিছু টেস্ট, সেটির মধ্যে আসলে কোন কোন টেস্ট থাকলে উনি ওভারঅল জানতে পারবেন যে তিনি অ্যাজ এ ডায়াবেটিক পেশেন্ট হিসেবে তিনি ভালো আছেন, তিনি সুস্থ আছেন? ইউজুয়ালি যেটা হচ্ছে যে ডায়াবেটিস নির্ণয়ের জন্য এক ধরনের পরীক্ষা প্রথম যখন আমরা নির্ণয় করব সেটার জন্য এক ধরনের, ফলো আপে কিন্তু সেটা কিন্তু ডিফারেন্ট। যেমন ফলো আপের জন্য একটা পেশেন্ট আমি আগে প্রথমে নিজে আমি একজন চিকিৎসক হিসেবে অ্যাসেস করব যে তার কি কি পরীক্ষা দরকার। আমি পেশেন্টকে অযথা যেই পরীক্ষা তার জন্য ব্যয়বহুল হবে বা যে পরীক্ষা তার দরকার নাই সেটা আমার জন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমরা ডায়াবেটিসের একটা যারা আনকন্ট্রোল ডায়াবেটিস, অনেকের কাছেই গ্লুকোমিটার থাকে বা তারা হয়তো বা মাপে, তারা একটা বলতে পারে যে আমার খাওয়ার আগে এত থাকে, খাওয়ার পরে এত থাকে, সেটার ভিত্তিতেও আমরা একটা অ্যাসেসমেন্ট করি। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট টেস্ট আমরা করি, আমরা বলি HbA1c। আচ্ছা, সো HbA1c যেটা, সেটা কিন্তু একটা মোটামুটি গড় পাওয়া যায় যে 3 মাসে তার ডায়াবেটিক কন্ট্রোলটা কেমন। সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু আরও কিছু টেস্ট, যেমন তার লিপিড প্রোফাইলটা কেমন আছে, কারণ ডায়াবেটিস যাদের থাকে ইনভ্যারিয়েবলি তাদের কিন্তু লিপিডের অ্যাবনর্মালিটিস থাকে, হাই ট্রাইগ্লিসারাইড আর টোটাল কোলেস্টেরল, এটা কিন্তু থাকেই। সেটার সাথে সাথে যদি আমার মনে হয় যে আমরা একটা ক্রিয়েটিনিন করব কিডনি দেখার জন্য, একটা আলট্রাসাউন্ডও করব যে সে কি কোনো ক্রনিক কিডনি ডিজিজের দিকে যাচ্ছে কি না। ইউরিনে অনেক সময় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা আমরা বলি, সেখানে ইউরিন দিয়ে কিন্তু প্রোটিন যায়, তখন আমরা একটা ইউরিনের টোটাল প্রোটিনের একটা কোয়ান্টিফিকেশন করি। তো এই পরীক্ষাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এটা সবসময় মনে রাখতে হবে যে ডায়াবেটিসের চিকিৎসাটা মাল্টিডিসিপ্লিনারি। যখন আপনি একটা আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে আসছেন, আপনার এই চিকিৎসাটা অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি এবং অনেকগুলো স্পেশালিটি ইনভলভড হতে হবে, তাহলেই একটা পরিপূর্ণ চিকিৎসা পাওয়া সম্ভব। খুব চমৎকারভাবে বললেন যে যখন ডায়াবেটিস নির্ণয় করা হয়, স্ক্রিনিংয়ের জন্য কী ধরনের টেস্ট এবং ফলো আপের জন্য কী ধরনের টেস্ট। আরও কিছু বিষয় জানতে চাই, যেমন যাদের ডায়াবেটিস হয় তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে উর্বরতা অথবা হচ্ছে যে যৌন স্বাস্থ্যের উপরে একটা বিশেষ প্রভাব ফেলে থাকে, ক্ষতিকর প্রভাব আমরা বলতে পারি, এটি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ আপু, আমি আসলে ওই ডায়াবেটিক আর নার্ভ এটা নিয়ে অনেক কথা বলে ফেলেছি। ডায়াবেটিসের আরেকটা কমপ্লিকেশন আমি আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। হ্যাঁ, এইটা হচ্ছে যে আমাদের অটোনমিক কিছু নার্ভ থাকে, যেমন আমাদের খাওয়ার পাকস্থলীর হজমের যে বিষয়টা বা পুরুষদের যে উত্থানজনিত যে বিষয়টা, এগুলো কিন্তু কন্ট্রোল এই অটোনমিক নার্ভগুলো দিয়ে হয়। সো ডায়াবেটিস যেহেতু সব নার্ভকে এফেক্ট করে, অটোনমিক নার্ভকেও কিন্তু এফেক্ট করে। সো প্রচুর পুরুষ যারা, এবং আমি খুব ইয়াং পেশেন্টও দেখেছি, খুবই মানে মোটামুটি যে খুব আনকন্ট্রোল ডায়াবেটিস আমি বলবো না, মিড টু মডারেট রেঞ্জের ডায়াবেটিসেও পেশেন্ট ইজ হ্যাভিং ইরেকটাইল ডিসফাংশন, যেটা একটা কনজুগাল লাইফে খুবই প্রবলেম ক্রিয়েট করে। এবং এইটা কিন্তু এগেইন
প্রথম কথা হচ্ছে আগে ডায়াবেটিসটা কন্ট্রোল করেন, তারপর আপনি ওই সমস্যা অ্যাড্রেস করেন। কারণ আপনি যখন ডায়াবেটিসটা কন্ট্রোল না করবেন, আপনার ইরেকটাইল ডিসফাংশনটা ভালো হবে না। আর মহিলাদের উর্বরতার ক্ষেত্রে এটা একটা বিশাল বড় প্রভাব। কারণ আমি যেটা প্রথমে আমি যেটা ডিসকাশন করেছিলাম যে ইট ইজ অ্যাকচুয়ালি আ মেটাবলিক সিনড্রোম, ইট এফেক্টস সো মেনি থিংস। সো মহিলাদের একটা খুব কমন যে অসুবিধাটা হয়, পলিসিস্টিক ওভারি। বাংলাদেশে যদি 100 জনের মধ্যে গবেষণা করা যায়, 25 থেকে 30 জন কিন্তু এই পলিসিস্টিক ওভারি, টিনেজারদের মধ্যে কিন্তু এখন এটি অনেক বেশি দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং এই পলিসিস্টিক ওভারির একটা ভেরি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, অর্থাৎ হয়তোবা তাদের ওইটা ডায়াবেটিক রেঞ্জে যায়নি, কিন্তু ওই যাওয়ার রাস্তায় সে অলরেডি চলে গেছে। সো এই ধরনের পেশেন্ট যারা পলিসিস্টিক ওভারি নিয়ে আসে, তাদের কিন্তু এই যে কিছু ধরেন যে মহিলাদের একনির সমস্যা হচ্ছে, একটু অবাঞ্ছিত লোম হচ্ছে, এবং সবচেয়ে বড় যেটা ম্যারিড মহিলারা সাফার করে সেটা হচ্ছে ইনফার্টিলিটি। আচ্ছা, এখানেও কিন্তু আমরা প্রথম চিকিৎসা হিসাবে অ্যান্টি ডায়াবেটিক ওষুধই শুরু করি। আমরা রোগীকে বলি আপনারা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেন, আমরা রোগীকে বলি আপনারা ব্যায়াম করেন। হ্যাঁ, সো এই যে ডায়াবেটিকের সাথে পুরুষ এবং মহিলা দুইজনেরই কিন্তু সেক্সুয়াল হেলথটার সাথেও ডায়াবেটিসের একটা সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স আছে। কোন কোন বিষয়গুলো মেনটেন করলে এই ডায়াবেটিস হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করা যেতে পারে? আচ্ছা আপু, আমি আপনাকে প্রোগ্রামের শুরুতে যে বললাম যে কিছু রিস্ক ফ্যাক্টর, যেখানে আমি একটা বলেছিলাম জেনেটিক, আরেকটা ফ্যাক্টর আমি মিস করে গেছি, বাট এটা আমি মেনশন করতে চাই, দ্যাট ইজ এথনিসিটি। এথনিসিটি মিন্স অরিজিন, অর্থাৎ আমাদের যে ককেশিয়ান বা হোয়াইট যারা আছে তাদের যে এই সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল বলেন, এই বেল্ট বা এই রিজিয়নে ডায়াবেটিসের প্রিভ্যালেন্সটা বেশি। অর্থাৎ সব দিক দিয়েই কিন্তু আমরা একটা রিস্ক ফ্যাক্টর বা রিস্ক জোনের ভিতরে আছি। এবং আমরা কিন্তু অনেকেই দেখি যে বাবা মা ডায়াবেটিক বা মানে প্যাটার্নাল বা ম্যাটার্নাল হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে। তো যাদের এই ধরনের হিস্ট্রিগুলো তাদের কাছে জানা, তাদের কিন্তু প্রথম থেকেই একটা সচেতনতা, মানে এটা একটা প্রিকশন তারা নিতেই পারে। সেক্ষেত্রে এগেইন হেলদি লাইফস্টাইল, আপনার কার্বোহাইড্রেটের প্রপোর্শন আপনি কতটুকু নিচ্ছেন, আপনি রিফাইন্ড ফুড খাচ্ছেন কিনা, আপনি কার্বোনেটেড বেভারেজ খাচ্ছেন কিনা, আপনি কতটুকু জাঙ্ক ফুড কনজিউম করছেন, আপনি একটা সুষম লাইফস্টাইলে আপনি চলে আসবেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের এক্সারসাইজ, অন অ্যান অ্যাভারেজ 60 to 90 মিনিটস অফ এক্সারসাইজ। থার্ড জিনিস হচ্ছে যে যদি মনে করেন, কারণ এটার স্টাডি আছে, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে যদি প্যাটার্নাল হিস্ট্রি অফ ডায়াবেটিস অর্থাৎ বাবার ডায়াবেটিস থাকে, বাচ্চারও এরকম 10 to, আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্ট পার্সেন্টেজ বলতে পারবো না, আমি আপনাকে একটা গ্রস আইডিয়া দিচ্ছি, 10 to 20% আপনার হচ্ছে যে ডায়াবেটিসের পসিবিলিটি আছে। সিমিলারলি যদি প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল দুইজনেরই ডায়াবেটিস থাকে, সেই চান্সটা কিন্তু আরো অনেক হাই। হ্যাঁ, সো এগুলোও কিন্তু যখন আমি এই জিনিসগুলো জানবো, আমি একটু আর্লি এজ থেকে স্ক্রিনিং শুরু করি, খুব সিম্পল একটা। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে যাদের বাবা মা দুজনেরই ডায়াবেটিস আছে, তাদের সন্তানরা কিন্তু ধরেই নেয় যে ভবিষ্যতে তাদেরও যখন বয়স 30, 40 বা 50 হবে তখন তাদের ডায়াবেটিস হবে। এটি আসলে মিথ কিনা, সেই বিষয়টি আপনার কাছ থেকে আরেকটু ক্লিয়ারলি জানবো, ডিটেলস জানার চেষ্টা করবো। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এই যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে, অর্থাৎ বাবা মা দুজনেরই ডায়াবেটিস রয়েছে, তাদের সন্তানরা, যেটা আমি বলছিলাম যে তারা মনে করে তাদের ডায়াবেটিস হবে, সো এটা মিথ কিনা সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বিস্তারিত। আচ্ছা আপু, এটা যে পুরোপুরি মিথ, আমি এটা আই এম নট এগ্রিড উইথ ইট। হ্যাঁ, এটা পুরোপুরি মিথ না। যাদের বাবা এবং মা দুইজনেরই ডায়াবেটিস আছে, তাদের সন্তানদের ডায়াবেটিস হওয়ার চান্স বেশি, কিন্তু বেশি মানে যে আপনার ডায়াবেটিস হবেই এটার কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। এমনও হতে পারে যে ডায়াবেটিসটা হলো না, বিকজ ডায়াবেটিসের কিন্তু খুব ইন্ট্রিকেট জেনেটিক বেসিস আছে। হ্যাঁ, সো চান্স বেশি, বাট দ্যাট ডাজন্ট নেসেসারি মিন আমার হবেই। আমি স্ক্রিনিংয়ে থাকবো,
হলে তো আসলে ট্রিটমেন্টে থাকতে হবে, আর না হলে ইটস আ ভেরি গুড নিউজ যে হলো না, বাট ইটস নট 100% গ্যারান্টিড যে আপনার বাবা মা ডায়াবেটিস থাকলে সন্তানের ডায়াবেটিস হবেই। আচ্ছা, অর্থাৎ সচেতন থাকলে সেটাকেও প্রিভেন্ট করা অনেকটাই সম্ভব হয়। এই যে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, এক্ষেত্রে আপনি ওভারঅল বললেন যে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এর পাশাপাশি আর কোন কোন বিষয়ের প্রতি আসলে নজর রাখা উচিত বলে আপনার কাছে মনে হয়? টাইপ 1 ডায়াবেটিস লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া আপনি কি কি বিষয়ের উপর নজর রাখতে বলছেন? আচ্ছা, সো লাইফস্টাইল মডিফিকেশন এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রাল পার্ট। আমরা যদি এটা একটা কর্নারস্টোন বলি, ইটস ওয়ান অফ দ্য মেজর কর্নারস্টোন। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার ড্রাগ কমপ্লায়েন্স। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা দেখি, নট ফর দ্য এডুকেটেড পেশেন্ট, আমরা কিন্তু একটা লোয়ার সোশিও ইকোনমিক কান্ট্রিতে আমরা কিন্তু অনেক পেশেন্ট নিয়ে ডিল করি। ওরা যেটা করে, আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে ওনাকে হয়তো বা একটা ডায়াবেটিকের ওষুধ দেওয়া হয়েছে, ডায়াবেটিসের ওষুধ, সে ফার্মেসিতে গেছে, সে গ্লুকোমিটার দিয়ে মাপছে, মেপে দোকানদার বলে দিয়েছে যে আপনার কিসের ডায়াবেটিস, আপনার তো নর্মাল, সে ওষুধ খাওয়া ছেড়ে দিল, which is very dangerous and very fatal. সে আমাকে এসে বলল যে ছিল, ধরা তো পড়ছিল, তারপর আমি একদিন ফার্মেসিতে গিয়ে মাপলাম, দেখলাম নর্মাল, এরপর আমি আর ওষুধ খাই না, আমার তো ডায়াবেটিস ভালো হয়ে গেছে। যেটা আপনি এর আগেও কোয়েশ্চেনটা করছেন, হোয়াট আর দ্য কমন। কেননা ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের একটা টেন্ডেন্সি থাকে, যারা ইনসুলিন নেয় কিভাবে ইনসুলিনটাকে বন্ধ করে নর্মাল মেডিসিনে আসবে, যারা ডায়াবেটিক পেশেন্ট হিসেবে তারা ওষুধ দিচ্ছে ডায়াবেটিসের, তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে কিভাবে তারা ওষুধটাকে বন্ধ করবে। কারণ তারা মনে করে কি যে আমার ডায়াবেটিস হয়েছে, হয়তো বা এটা আমার সারা জীবন খেতে হবে। এই বার্ডেনগুলো অনেকেই নিতে চায় না, স্পেশালি আমাদের মতন লোয়ার সোশিও ইকোনমিক কান্ট্রিগুলোতে। বাট আনফর্চুনেটলি এটা তো আসলে কোনো বিকল্প নাই। বাট হোয়াট উই ক্যান ডু, সেটা হচ্ছে যখন সে লাইফস্টাইল মডিফিকেশন করছে, যখন আমরা রুটিন ফলো আপে তারা আমাদের কাছে আসছে, আমরা দেখলাম যে একটা লেভেলে তারা ব্লাড সুগারটা কন্ট্রোল করে ফেলছে, আমরা কিন্তু ডোজটা রিডাকশন করে দিই। হয়তোবা সবসময় একদম অ্যাব্রাপ্টলি স্টপ করা বা বন্ধ করে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা কিন্তু ডোজটা রিডাকশন করে দিই এবং আমরা নিয়মিত ফলো আপ করি। কিন্তু বেশিরভাগই আমাদের যেই প্র্যাকটিক্যাল সমস্যাটা ফেস করতে হয়, সেটা হচ্ছে পেশেন্টগুলো ওই যে ওষুধটা নিয়ে গেল, তারপরে ফার্মেসি ডাক্তার, গ্রাম্য ডাক্তার, কবিরাজ বা যেটাই বলুক, তারপরে তারা আর ফলো আপে হয়তো বা আসলো না, লেটে এমনভাবে প্রেজেন্ট করলো যখন তার অনেকগুলো কমপ্লিকেশন হয়ে গেছে। এটাই হচ্ছে যে আমাদের একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। আচ্ছা, এখন আপনার কিছু একটু জানবো যে প্রেগনেন্সি ডায়াবেটিস, যেটি আমরা যতটুকু জানি যে নর্মাল ডায়াবেটিস থেকে একটু ডিফারেন্ট। সো এই প্রেগনেন্সি ডায়াবেটিস যাদের হয়ে থাকে তাদেরকে আসলে কি কি বিষয় মেনে চলা উচিত? কারণ অনেক সময় দেখা যায় তার হয়তো আগে ডায়াবেটিস ছিল না, কিন্তু ডিউরিং প্রেগনেন্সি অল অন সাডেন তার ব্লাড সুগার বেড়ে গেছে। হ্যাঁ, সো এইখানে আমরা যে ডায়াবেটিস অ্যান্ড প্রেগনেন্সি, এটাকে ইউজুয়ালি আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে যাদের অলরেডি ডায়াবেটিক ছিল, দ্যাট উইমেন বিকাম প্রেগনেন্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে তার প্রেগনেন্সিতে আমাদের কিছু হরমোনাল চেঞ্জের কারণে প্রেগনেন্সিতে আমাদের ডায়াবেটিস ডেভেলপ করলো, যেটা টার্মটা হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সো গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে আমরা যে সেট ভ্যালু দিয়ে নর্মাল একটা পেশেন্টকে, নন প্রেগনেন্ট একটা পেশেন্টকে ডায়াবেটিস ডায়াগনোস করছি, গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা আরেকটু লো। হ্যাঁ, সো এখন যেটা হয় যে যখন এই গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে, এখানে আমাদের দুইটা চিন্তা মাথায় রাখতে হয়। প্রথম কথা হচ্ছে ম্যাটারনাল হেলথ, সেকেন্ড কথা হচ্ছে বাচ্চার হেলথ। কারণ সাধারণত দেখা যায় যে ডায়াবেটিস এইটা প্রেগনেন্সির সময় কন্ট্রোল না করলে বাচ্চার ওয়েটটা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, ইভেন ইন্ট্রাইউটারাইন ডেথ যেটাকে বলে, যে পেটের মধ্যে বাচ্চা মারা যাচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে, এগুলোও খুব কমন হয়। হ্যাঁ, বাট দ্য থিং ইজ দ্যাট যে খুব ভালো ড্রাগ আছে, এবং প্রেগনেন্সিতেও কিন্তু মাইল্ড টু মডারেট এক্সারসাইজ, অলদো আই এম নট আ অবস্টেট্রিশিয়ান, বাট আমি অ্যাজ আ এন্ডোক্রাইনোলজিস্টই বলছি যে প্রেগনেন্সিতেও কিন্তু আমাদের মাইল্ড টু মডারেট এক্সারসাইজ আমরা এনকারেজ করি, একটু কার্বোহাইড্রেট রিলেটেড ফুড খাওয়াটা আমরা কমাতে বলি, এবং আমাদের কিন্তু খুব ভালো প্রেগনেন্সি সেফ, প্রেগনেন্সি ফ্রেন্ডলি ড্রাগ আছে, এবং এখানে ইনসুলিন দেওয়া যায়।
প্রেগনেন্সিতে ইনসুলিন দেওয়া যায় টু কন্ট্রোল দ্য গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট বা অবস্ট্রেটিশিয়ান এবং নিওন্যাটোলজিস্টের তত্ত্বাবধানে থাকা টু কমব্যাট দ্য প্রেগনেন্সি, মানে ডিউরিং ডেলিভারি যে কমপ্লিকেশনগুলো আমরা অ্যান্টিসিপেট করব সেগুলো যাতে আমরা ট্যাকেল করতে পারি। যেহেতু আপনি প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ে খুব চমৎকার করে বললেন যে আসলে কিভাবে কোন কোন বিষয়গুলো মেনটেন করলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে এবং বেবি সুস্থ থাকবে, এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ে, যেমনটা আপনি খুব চমৎকারভাবে বললেন যে ড্রাগ, ডায়েট এবং কিছু মডারেট এক্সারসাইজ যদি করা যায় তাহলে সেই মায়ের ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। এক্ষেত্রে আমার একটু প্রশ্ন হচ্ছে, এবং অনেক দর্শকরা কিন্তু জানতে চায়, যে মায়ের ডায়াবেটিস হলো তার একটা শঙ্কা কিন্তু থাকে যে ভবিষ্যতে তার আবারও ডায়াবেটিস হতে পারে কিনা, অথবা আপনি একজন ডাক্তার হিসেবে আপনার কাছে আসলে কি পরামর্শ থাকলো যে প্রেগনেন্সি ডায়াবেটিস তার হলো কিন্তু পরবর্তীতে সেই ডায়াবেটিসটা যেন আর ব্যাক না করে, কোন কোন বিষয়গুলোর প্রতি তার আসলে খেয়াল রাখা উচিত? আপু, আনফর্চুনেটলি হলেও ইট ইজ ভেরি ট্রু যে যাদের গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকে, দেখা যায় যে 30%-এর ক্ষেত্রে কিন্তু আফটার প্রেগনেন্সি ডায়াবেটিস হয়। আচ্ছা, হ্যাঁ, সে ডেভেলপ করে ডায়াবেটিস, বাট স্টিল এগেইন যদি সে হেলদি লাইফস্টাইলে থাকে, 30% ইজ নট আ ভেরি হাই রেঞ্জ, তাই না? তো 70 ভাগেরই হচ্ছে না। সো 30% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা বাচ্চা হওয়ার পরে মাটা ডায়াবেটিক হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, বাট 70%-এর ক্ষেত্রে ওই প্রেগন্যান্সি পিরিয়ডে যে হরমোনাল অ্যাক্সিসে চেঞ্জ হয় সেটার কারণে এই ডায়াবেটিসটা হয়। এক্ষেত্রে বাচ্চারা কি কোনোভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয় কিনা যাদের মায়েরা ডায়াবেটিসে ভোগে? বাচ্চারা যেটা ক্ষতিগ্রস্ত হয়, বাচ্চাদের যেটা আমরা বলি যে বাচ্চাদের ম্যাক্রোসোমিয়া হয়। ম্যাক্রোসোমিয়া হয় হচ্ছে মানে বাচ্চাদের ওয়েটটা অনেক বেশি হয়ে যায় যখন মানে পেটের কথা বলছি আমি, পেটে বাচ্চার ওজন 4 কেজির বেশি যখন হয় আমরা এটা ম্যাক্রোসোমিয়া বলি। সেক্ষেত্রে ডেলিভারির কিছু ডিফিকাল্টি থাকে, সেটার সাথে সাথে অনেক সময় পেটে পানি বেড়ে যায় বা কমে যায়, পলিহাইড্রোঅ্যামনিওস বলি। তো টোটালি এই মানে অবস্টেটিক জিনিসটাই একটু ডিফিকাল্ট হয়ে যায় যখন গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা ডেভেলপ করে। অ্যান্ড অ্যাকচুয়ালি যেটা হয় যে বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেক সময় নিওন্যাটাল হাইপোগ্লাইসেমিয়া, মানে বাচ্চার ব্লাড সুগারটা কিন্তু তখন কমে যায়। আচ্ছা, সো এইটা হয়, এই জিনিসটা হয় আর কি, এই কমপ্লিকেশনগুলো কমনলি হয়। আচ্ছা, এই ক্ষেত্রে মায়ের ব্লাড সুগার চেক করার পাশাপাশি আপনার পরামর্শ হচ্ছে যে বাচ্চাদেরও যদি ব্লাড সুগার চেক করা যায় তাহলে সেফ সাইডে থাকা যায়। এখন আপনার কাছে আরেকটা ভিন্ন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, যেমন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক ইনফ্লুয়েন্সাররা বা বিভিন্ন সেলিব্রিটি যারা রয়েছে তারা কনভিন্স করে থাকে যে যাদের ডায়াবেটিস রয়েছে অথবা ডায়াবেটিসে কিন্তু তারা ওবেসিটিতে বা ওভারওয়েটে তারা ভুগছে, তখন তারা কিন্তু ওজেম্পিক নামক একটা ডায়াবেটিসের ওষুধ রয়েছে যেটি নেওয়ার জন্য তারা কনভিন্স করে থাকে বা পরামর্শ দিয়ে থাকে। আপনার পরামর্শ কি এটি আসলে কতটুকু ওজন কমানোর জন্য আসলে স্বাস্থ্যকর কোনো পদ্ধতি, নাকি এটা আসলে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে পরবর্তীতে? আচ্ছা আপু, সো ওজেম্পিক ইটস অ্যাকচুয়ালি আ ব্র্যান্ড নেম, এটার অরিজিনাল নামটা হচ্ছে সেমাগ্লুটাইড। আচ্ছা, এই ড্রাগটা যখন লাইসেন্সড হয়েছিল, এটা বেসিক্যালি একটা ইনজেকশন আমরা চামড়ার নিচে দিয়ে থাকি। এই ড্রাগটা লাইসেন্সড হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, অর্থাৎ এটা ডায়াবেটিস কমানোর জন্য ব্যবহার করা হতো। সো ওজেম্পিকটার আমি খুব সহজে মেকানিজমটা বলি। ওজেম্পিক যেটা করে সেটা হচ্ছে যে আমাদের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে একটু ইনসুলিন সিক্রেশন বাড়ায় দিল। ইনসুলিন সিক্রেশনটা যখন বাড়বে তখন কিন্তু আমার ব্লাড সুগারটা কন্ট্রোল হচ্ছে। আরেকটা যেটা করে সেটা হচ্ছে যে আমি খাওয়ার পরে আমার খাওয়াটা গ্যাস্ট্রিক এমটিং যেটা বলে, যে আমাদের পেটটা স্টমাকটা খালি হতে 2 ঘন্টা সময় লাগে, সে এই খালি হওয়ার সময়টা বাড়ায় দেয়। যেটা ধরেন যে আমার 2 ঘন্টায় পেট খালি হয়ে যাবে, ওটা 4 ঘন্টা করে দিল, 5 ঘন্টা করে দিল, তখন আপনার কি হবে, একটা ফিলিং অফ ফুলনেস থাকবে, আপনার ভরা ভরা লাগবে, আপনার খাওয়ার রুচিটা কিছুটা হলেও কমে যাবে। হ্যাঁ, সো
যখন এই অ্যান্টিডায়াবেটিক ড্রাগটা ইন্ট্রোডিউস করা হলো দেখা গেল যে হ্যাঁ এটা ব্লাড সুগার ভালো কন্ট্রোল করছে, বাট যেহেতু এটা এই যে আপনার স্টমাক ফুল করে রাখছে, আপনার যে খাওয়ার যে ইচ্ছাটা এটা কমিয়ে দিচ্ছে, এটার একটা খুব ভালো ওয়েট লস এফেক্টও আছে। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা বলতে পারি যে হ্যাঁ ভালো ওয়েট লস হচ্ছে, কিন্তু এই যে খাওয়ার যে টেন্ডেন্সিটা অর্থাৎ অ্যাপিটাইটটা কমে যাচ্ছে, এক্ষেত্রে কি আসলে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার চান্সেস রয়েছে না? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার অবশ্যই চান্সেস, এটা তো একটা থাকবেই, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি খাওয়ার কমেছে। এবং সেটা না ওজেম্পিক, আমি কিন্তু এই সেমাগ্লুটাইড প্রেসক্রাইব করি, আমি অ্যাজ আ প্র্যাকটিশনার আমি প্রেসক্রাইব করি যখনই আমি দেখি একটা পেশেন্টের BMI 35-এর বেশি, মানে সে খুবই মরবিডলি ওবিস এবং সে ডায়াবেটিক, তার কোনো কোলেস্টেরল অ্যান্ড লিপিড কন্ট্রোল খুবই মানে অ্যাবনর্মাল, তখন কিন্তু এটা মানে প্রেসক্রিপশনের একটা যৌক্তিকতা আছে। বাট অনলি ফর আমি ওয়েট লস করব, আমি একটা নর্মাল BMI এর বাট স্লাইটলি ইট ইজ বেটার টু অ্যাভয়েড, কারণ এটারও সাইড এফেক্ট আছে। হ্যাঁ, এটারও সাইড এফেক্ট আছে। সো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলতে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং এ হয়তো বা এক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে আপনি প্রেসক্রাইব করছেন, এক্ষেত্রে যদি তিনি কোন একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে একটা প্রপার ডায়েটও পাশাপাশি মেইনটেইন করেন, এক্স্যাক্টলি নিশ্চয়ই অসুবিধা হবার কথা নয়। অসুবিধা হবার কথা না, কিন্তু আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে মানুষ চায় হচ্ছে দ্রুত রেজাল্ট। হ্যাঁ, সো অবভিয়াসলি ডায়েট মেনটেন করতে হবে, তার অন্যান্য ডায়াবেটিক ওষুধ নিতে হবে। এবং অনেক সময় দেখা যায় কি যে আমরা ওরাল অনেক ডায়াবেটিক ওষুধ দিয়ে আমরা পেশেন্টের মানে আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে পারছি না। তারও হচ্ছে যে আর মানে সে বলছে যে আমি মানে খাচ্ছি, আমি না খেয়ে থাকলে আমার প্রেশার লো হয়ে যাচ্ছে, আমি কাজ করতে পারছি না, আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, এরকম ধরনের কিছু ব্যাপার তারা বলছে। থার্ড হচ্ছে আমি যখন 3টা ডায়াবেটিক ওষুধ দিয়েও আমি তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আনতে পারছি না, তো এবং ইনসুলিনে আমি ট্রানজিশনে যেতে চাচ্ছি, অ্যাজ ইউ হ্যাভ অলরেডি মেনশন যে ইনসুলিন নিতে কিন্তু খুব একটা আগ্রহী হয় না, তো তখন এটা একটা হিসেবে আসতে পারে। বাট সোশ্যাল মিডিয়াতে আমি যতটুকু দেখেছি, আমি মানে কমই দেখেছি, বাট এই যে ওজেম্পিক ডায়েট অ্যান্ড ওজেম্পিক এটা সেটা, ইটস নট অনলি টু রিডিউস ইয়োর ওয়েট। হ্যাঁ, ইট ইজ অ্যান অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন উইচ হ্যাজ সাম ওয়েট লস বেনিফিট। এটা আপনাকে ওয়েট লসের কিছু বেনিফিট দিবে, কিন্তু এটা কিন্তু আপনার কোনো মানে আপনার যে খালি ওয়েট লসের জন্যই আপনি নিবেন, আপনি একটা নর্মাল BMI এর লোক, সেটা কিন্তু রেকমেন্ডেড না আর কি। অর্থাৎ এই ধরনের ওষুধ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট বা মেডিসিন পরামর্শ নিতে হবে, পাশাপাশি একটা প্রপার ডায়েট যদি তিনি মেইনটেইন করতে হবে অবশ্যই। এই ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু দেখেছি যে এই ধরনের ঔষধ ব্যবহার করার ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে তাদের মধ্যে একটু নাউশিয়া বা বমি বমি ভাব দেখা যায়, এটা রিজনটা আসলে এবং এটা খুব ভ্যারিড প্রেজেন্টেশন হয়। হ্যাঁ, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লো ডোজেই তারা নশিয়া তো থাকেই, সেটার সাথে সাথে কিন্তু কিছু অ্যাবডোমিনাল প্রবলেমও হয়, মানে পেটেরও প্রবলেম হয়। কেউ বলে যে আমি একদম কনস্টিপেটেড। আমারই নিজেরই একটা পেশেন্ট আছে যে কন্টিনিউয়াস সেমাগ্লুটাইড নিচ্ছিল, এরপর তার এত কনস্টিপেশন হয়েছে যে শি হ্যাড টু বি হসপিটালাইজড। হ্যাঁ, কারো ক্ষেত্রে একদম মানে তুমুল ডায়রিয়া, একদম ডায়রিয়া হচ্ছে। সো সাইড এফেক্ট তো ডেফিনেটলি আছে। সো এই জন্যই এই যে রিস্ক অ্যান্ড এভরিথিং কনসিডার করে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার কি বলে সেটাই হচ্ছে গিয়ে, অর্থাৎ ডাক্তারের পরামর্শ নেওয়ার বিকল্প কিছুই নেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আমরা ডায়াবেটিস সম্পর্কে, ডায়াবেটিসের A to Z প্রত্যেকটা জিনিস মনে হয় আপনার কাছ থেকে জানতে পেরেছে, এবং আমার মনে হয় দর্শকরাও অনেকটা উপকৃত হয়েছে আমাদের আজকের ডিসকাশনের মাধ্যমে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ডায়াবেটিস নিয়ে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।